মাকার চুদ্রা লিখেছেন ম্যাক্সিম গোর্কি। স্তেপের ওপর দিয়ে হু হু করে বয়ে যাচ্ছে সমুদ্রের ভিজে হিমেল হাওয়া। সেই হাওয়ায় প্রতিধ্বনিত হচ্ছে সমুদ্র বেলায় আছড়ে পড়া জল ঢেউয়ের বিষণ্ণ সুর আর শুকনো লতাগুল্মের মৃদু মর্মর। মাঝে মাঝে দমকা হাওয়ায় উড়িয়ে আনা হলুদ ঝরা পাতা এসে পড়ছে আমাদের তাঁবুর সামনে প্রজ্বলিত অগ্নিশিখায়। হঠাৎ দীপ্ত হয়ে তা জ্বলে উঠছে, যেন ভয়ে কেঁপে উঠছে শারদ রাত্রির অতল অন্ধকার। আর মুহূর্তের জন্যে বাঁ দিকে উদ্ভাসিত হয়ে উঠছে স্তেপের সীমাহীন উন্মুক্ত প্রান্তর। দক্ষিণে দিগন্ত নীল সমুদ্র, আর আমার সামনে বৃদ্ধ বেদে মাকার চুদ্রা। অদূরে বেদে তাঁবুর ঘোড়াগুলোর দিকে সে অপলক চোখে তাকিয়ে রয়েছে। এলোমেলো হিমেল হাওয়ায় ফুলে উঠছে ওর গায়ের ককেশীয় কোটটা। চাবুকের মতো আছড়ে পড়ছে ওর নগ্ন লোমশ বুকে। সুঠাম আন্তরিক ভঙ্গিতে আমার দিকে ফিরে ও তার পেল্লায় পাইপটা টানছে। নাক মুখ থেকে বেরিয়ে আসা ধোঁয়ার ঘন মেঘ থমথম করছে আমার মাথার ওপরে। আমার কাঁধের ওপর দিয়ে ও স্তেপের নিস্তব্ধ নিথর অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে আর অনর্গল বকবক করছে। বাতাসের নির্মমতা থেকে নিজেকে আড়াল করার একটুও চেষ্টা করছে না। তাহলে তুইও যাযাবর, পৃথিবী ঘুরে দেখতে বেরিয়েছিস কি, তাই তো? বাহ, বেশ বেশ, ঠিক পথই বেছে নিয়েছিস। এইটাই তো আসল। দু চোখ ভরে সব কিছু ঘুরে ঘুরে দেখবি। তারপর যখন দেখবি পরিপূর্ণ তৃপ্তিতে সারা মন তোর ভরে উঠেছে, তখন আর মরতেও কোনো কষ্ট হবে না। কিন্তু জীবন। আমাকে প্রতিবাদ করতে দেখে বৃদ্ধ বাধা দিল। কি বললি? জীবন? তোর আত্মীয় স্বজন, তাদের জন্যে তোর এত মাথা ব্যথার কি আছে? তোর জীবনও তো একটা জীবন নাকি? আর আত্মীয় স্বজন, তোকে ছাড়া ওরা যেমন দিব্যি বেঁচে আছে তেমনি বেঁচে থাকবে। তুই কি ভাবিস সত্যিই তোকে কারোর প্রয়োজন? তুই তো আর রুটি বা লাঠি নোস যে তোকে ওদের প্রয়োজন হবে। হয়তো এক্ষুনি বলবি শিখতে চাই, শেখাতে চাই, কিন্তু কি করে মানুষকে সুখী করা যায় শেখাতে পারবি? পারবি না। তার জন্যে চুলে পাক না ধরা পর্যন্ত তোকে অপেক্ষা করতে হবে। তাছাড়া নতুন কি শেখাবি? সবাই নিজের প্রয়োজনটা বোঝে। যারা চালাক চতুর জীবনে তারা গুছিয়ে নেয়, আর যারা বোকা তারা পারে না। কিন্তু জীবনে ঠেকে শেখে সবাই। আর এই অদ্ভুত জীবন মানুষ, এত জায়গা পড়ে থাকতেও সবাই এক জায়গায় গুঁতোগুতি করবে, প্রত্যেককে মারিয়ে যাবে। উপেক্ষার ভঙ্গিতে বৃদ্ধ স্তেপের দিকে নির্দেশ করে বলল, অথচ আমাদের এই পৃথিবীটা কি বিশাল। সবাই কাজ করছে, কিন্তু কেউ জানে না কেন, কিসের জন্যে কাজ করছে।
যখনই কাউকে জমি চষতে দেখি মনে মনে ভাবি, আহা, সমস্ত শক্তি ঢেলে কপালের ফোঁটা ফোঁটা ঘাম ঝরাচ্ছে মাটিতে। শুধু একদিন এই মাটিতেই মুখ থুবড়ে পড়বে বলে, তারপর গলে পচে নষ্ট হয়ে যাবে। জন্মের মতো মৃত্যুও ওর কাছে রয়ে গেল উপেক্ষিত। নিজের জমিটুকু ছাড়া এ জীবনে ও আর কিছুই রেখে গেল না, কিছু দেখল না। তুই কি ভাবিস, জীবন শুধু মাটি চষার জন্যে, কিংবা নিজের কবর নিজে খোঁড়ার সময় না পেয়েই মরার জন্যে? মুক্তির স্বাদ কি জিনিস ও কি কখনো অনুভব করেছিস? কখনো জেনেছিল স্তেপের সীমাহীন বিশালতা, সমুদ্রের আশ্চর্য মর্মর? জন্ম থেকে মৃত্যু অবধি সারা জীবন কেবলই গোলামি করে গেল। এই আমার কথাই ধর না কেন, 58 বছর বয়সে আমি যা দেখেছি লিখে রাখতে গেলে তোর ওই ঝোলার মতো 1000টা ঝোলাতেও ধরবে না। এমন একটা জায়গার নাম করতে পারবি না যেখানে আমি যাইনি। এমন সব জায়গায় গেছি যার নামও তুই কখনোই শুনিসনি। এক জায়গা থেকে আরেক জায়গা কেবল ঘুরে বেড়িয়েছি, বেশি দিন কোথাও আটকে থাকিনি। আর থাকবই বা কিসের জন্যে? চলমানতাই তো জীবন। পৃথিবীকে ঘিরে দিন রাত্রি যেমন ছুটে চলেছে, তোকেও তেমনই ছুটতে হবে। না হলে ভাবনা চিন্তায় জীবনটা হয়ে উঠবে ভয়ঙ্কর রকমের একঘেয়ে, স্থবির। এ আমার নিজের চোখে দেখা। কেননা জীবনে একবার আমাকে থমকে দাঁড়াতে হয়েছিল, শুধু একবারই। আমি তখন গ্যালিসিয়ার কয়েদখানায় জেল খাটছি। হঠাৎ মাথায় একটা চিন্তার পোকা ঢুকলো। কেন কেন আমি জন্মালুম? বিশেষ করে কয়েদখানার সেই অবরুদ্ধ পরিবেশে এমন একটা করুণ বিষাদ আমাকে পেয়ে বসল যখনই আমি গারদের ফাঁক দিয়ে উন্মুক্ত মাঠের দিকে তাকিয়ে থাকতাম। আমার ভীষণ মন খারাপ হয়ে যেত, যেন শক্ত মুঠোয় আমার হৃৎপিণ্ডটাকে নিংড়ে নিত। কিসের জন্যে মানুষ বাঁচে এর জবাব কেউ জানে না, কেউ না। আর তার জন্যে নিজেকে প্রশ্ন করেও কোনো লাভ নেই। বেঁচে থাকো, ঘুরে বেড়াও, যা কিছু দেখার দেখো, তাহলেই দেখবি বিষাদ বলে আর কিচ্ছু থাকবে না। বলে বৃদ্ধ হাসল। তারপর বলল, আর একটু হলে আমি তো তখন গলায় দড়ি দিচ্ছিলুম। হ্যাঁ, যে কথা বলছিলুম, একবার এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। বেশ রাশভারী গোছের, তোর মতোই রাশিয়ান। উনি বলতেন, মানুষ যেভাবে চায় সেভাবে বাঁচা উচিত নয়, ঈশ্বর যেভাবে চান সেভাবেই বাঁচা উচিত। তাহলেই উনি তোমার সব আশা পূর্ণ করবেন। ভদ্রলোকের শতছিন্ন পোশাকের দিকে ইঙ্গিত করে বললাম, ঈশ্বরের কাছ থেকে এক প্রস্থ নতুন পোশাক চেয়ে নিন না। উনি ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিলেন। অথচ একটু আগেই উনি আমাকে বোঝাচ্ছিলেন প্রতিবেশীকে ভালোবাসা এবং অন্যের দোষ ত্রুটি ক্ষমা করা উচিত। যদি আমি ওকে আঘাত করেই থাকি, ভদ্রলোকের উচিত ছিল আমাকে ক্ষমা করা।
এরা হলেন সব দ্রষ্টা ব্যক্তি। অন্যকে উপদেশ দেবেন কম খেতে, আর নিজেরা খাবেন দিনে 10 বার। বৃদ্ধ বেতে পাইপে নতুন করে তামাক ঠাসলো। অন্ধকারে শোনা যাচ্ছে বাতাসের করুণ বিলাপ, রেশাধ্বনি, আর জিপসি তাঁবু থেকে ভেসে আসা কামনা বিধুর মিষ্টি একটা সুর। মাকার চুদ্রার রূপসী মেয়ে ননকা গান গাইছে। কণ্ঠস্বরের আশ্চর্য ধ্বনি মাধুর্যে আমি ওকে চিনতে পারলাম। উজ্জ্বল কালো চোখের দীর্ঘ পল্লব ঘেরা গর্বিত রানীর মতো গাঢ় বাদামি বর্ণের মুখ। অসম্ভব রকমের আকর্ষণীয় রূপ সম্পর্কে ননকা সচেতন, এবং নিজে ছাড়া আর সবকিছুর ওপর ওর নিদারুণ বিতৃষ্ণা। মাকার তার পাইপটা আমার দিকে এগিয়ে দিল। নে টান, মেয়েটা কিন্তু চমৎকার গায়। এরকম একটা মেয়ে তোর প্রেমে পড়লে খুব ভালো লাগতো, তাই না? না, তা অবশ্য ঠিক। মেয়েদের কখনো বিশ্বাস করবি না। এই পাইপটাতে টান লাগাতে আমার যত ভালো লাগে, মেয়েরা চুমু খেতে তার চাইতে বেশি ভালোবাসে। কিন্তু ওদের কাউকে একবার চুমু দিলেই দেখবি তোর স্বাধীনতা কোথায় মিলিয়ে গেছে। অদৃশ্য বাঁধনে তোকে এমনই বাঁধবে যে তুই আর কোনোদিন নিজেকে ছাড়িয়ে নিতে পারবি না। তখন মন প্রাণ বিলিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই যতটা সম্ভব মেয়েদের থেকে সাবধানে থাকবি। ওরা কখনোই সত্যি বলে না। ওদের কেউ যদি বলে এ পৃথিবীতে সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি, জানবি সামান্য একটা কাঁটার খোঁচায় ও তোর কলজে উপড়ে নিতেও ছাড়বে না। না, কথাটা মিথ্যে নয়। যদি চাস এ সম্পর্কে তোকে একটা সত্যি গল্প শোনাতে পারি। গল্পটা যদি মনে রাখতে পারিস, দেখবি সারাটা জীবন পাখির মতো মুক্ত স্বাধীন হয়ে কাটিয়ে দিতে পারবি। তাই নাকি? আমি অবাক হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। তাহলে শোন, এক সময়ে লইকো জোবান নামে একজন জোয়ান বেদে ছিল। হাঙ্গেরি, বোহেমিয়া, স্লোভেনিয়া আর সমুদ্রের আশেপাশের তল্লাটে দুঃসাহসী হিসেবে ওর যথেষ্ট খ্যাতি ছিল। এমন দুঃসাহসী যে ভালো করে একটা ঘোড়া পেলে এক পল্টন সৈন্যকেও ও তোয়াক্কা করত না, এমনকি স্বয়ং যমরাজকেও নয়। প্রতিটা বেদে তাঁবুর সবাই হয় ওকে জানতো, না হয় ওর নাম শুনেছিল। জীবনে কেবল একটা জিনিসই ও ভালোবাসতো, ঘোড়া। তাও একটা ঘোড়া, বেশি দিনের জন্য নয়। ভালো না লাগলে ঘোড়াটাকে বিক্রি করে ও টাকাটা কাউকে না কাউকে দিয়ে দিত। সত্যিকারের কারুর প্রয়োজন হলে নিজের বুকের কলজেটাও ছিঁড়ে দিতে ও দ্বিধা করত না। ও ছিল ঠিক এই ধরনের বেপরোয়া। আমি প্রায় বছর 10 আগেকার কথা বলি। আমাদের দলটা তখন বুকোভিনার মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে। বসন্তের এক রাত্রিরে আগুনের চারপাশে আমরা সবাই তখন গোল হয়ে বসে গল্প করছি। আমি লড়াই থেকে ফিরে আসা
পুরনো সেপাই দানিলো, দানিলোর মেয়ে রাদ্দা, বুড়ো নূর, আরো অনেকে। আমার মেয়ে ননকাকে তো তুই দেখেছিস, রীতিমতো রূপসী, কিন্তু রাদ্দার সঙ্গে তুলনা করলে ওর রূপকে বড্ড বেশি সম্মান দেওয়া হবে। রাদ্দার রূপকে ঠিক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হয়তো খানিকটা বোঝানো যায় বেহালার সুরের সঙ্গে, তাও আবার সমস্ত সত্তা ঢেলে যে সত্যিকারের বাজাতে জানে। রাদ্দার রূপে অনেকেরই হৃদয় ঝলসে গেছে। একবার মোরাভিয়ার এক বৃদ্ধ আমির তো ওকে দেখে বোবাই হয়ে গিয়েছিল। ঘোড়ার পিঠে বসে বৃদ্ধ ওর দিকে অপলক চোখে তাকিয়েছিল আর উত্তেজনায় থরথর করে কাঁপছিল। গায়ে সোনার সুতোয় নকশা করা উজ্জ্বল ইউক্রেনিয়ান আঙ্কারা, মাথায় মখমলের উষ্ণিষ্টা যেন এক টুকরো নীল আকাশ, কোমরে বাঁকা তলোয়ারের রকমারি দামি পাথরগুলো ঘোড়ার প্রতিটা পদক্ষেপে বিদ্যুতের মতো ঝলমল করছিল। সব মিলিয়ে সে যেন পরিভ্রমণরত সাক্ষাৎ কোনো শয়তান। ও যে রীতিমতো ধনী তাতে কোনো সন্দেহ নেই। রাদ্দার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ও বলল, একটা চুমু দিলে আমার এই টাকার থলিটা তোমাকে দিয়ে দিতে পারি। রাদ্দা পেছন ফেরে সোজা হাঁটতে শুরু করলো। এতে বৃদ্ধের গলার সুর গেল পাল্টে, যদি তোমায় অপমানকর কিছু বলে থাকি আমায় তুমি ক্ষমা করো, কিন্তু আমার দিকে তুমি একবার অন্তত প্রসন্ন চোখে তাকাও। এই বলে টাকার থলিটা ফেলে দিল রাদ্দার পায়ের কাছে। কিন্তু রাদ্দা অবজ্ঞা ভরে লাথি মেরে ওটা দূরে সরিয়ে দিল। ওতে কি আছে একবার দেখারও প্রয়োজন বোধ করল না। অদ্ভুত মেয়ে তো। চাবুকের তীক্ষ্ণ সননে ঘোড়া ছুটিয়ে ধুলোর মেঘ উড়িয়ে বৃদ্ধ চলে গেল। পরের দিনই আবার এলো। আমাদের তাঁবুর সামনে প্রতিধ্বনিত হলো ওর ভরাট কণ্ঠস্বর, কে এই মেয়েটির বাবা? ডাকো তাকে। দানিলো সামনে এগিয়ে এলো। তোমার মেয়েকে আমার কাছে বিক্রি করে দাও। কত টাকা চাই বলো। দানিলো বলল, ভদ্রলোকেরাই তাদের সবকিছু বিক্রি করে, শুয়োর ছানা থেকে শুরু করে নিজেদের বিবেক বুদ্ধি পর্যন্ত। কিন্তু আমি একদিন কোষাসে লড়াই করেছিলাম, দুটো পয়সার লোভে কোনো কিছু বিক্রি করি না। বৃদ্ধ গর্জন করে উঠল। খাপ থেকে টেনে বের করতে যাচ্ছিল তার বাঁকা তরোয়াল, কিন্তু আমাদের কে একজন জ্বলন্ত কাঠ নিয়ে তেড়ে আসতেই ঘোড়া ছুটিয়ে ও হাওয়া হয়ে গেল। তাঁবু গুটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। পথে দুদিন কাটবার পর হঠাৎ আবার দেখা হলো সেই বৃদ্ধের সঙ্গে। এই যে, ঈশ্বরের নামে শপথ করে বলছি, তোমরা যদি মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দাও, আমার যা কিছু আছে তোমাদের সবাইকে ভাগাভাগি করে দেব। আমার অঢেল সম্পদ আছে। কামনায় তখন ও ঝড়ের মুখে শুকনো কুটোর মতো থরথর করে কাঁপছে। ওর এই কথাগুলো আমাদের সবাইকে ভাবিয়ে তুলল। দানিলো ঠোঁটে ঠোঁট চেপে মেয়েকে জিজ্ঞেস করল, কিরে বেটি, তুই কি বলিস? রদ্দা বলল, ঈগল যদি স্বেচ্ছায়
কাকের বাসায় ঢুকতে চায়, তাহলে আমার আর কি বলার আছে? দানিলো হেসে উঠল। আমরাও সবাই। বাহ, বেশ বলেছিস তো বেটি। কি মশাই, শুনলেন তো? এখানে আর কিছু হবে না, বরং কোনো পায়রার খোপে গিয়ে খোঁজ করুন। ওরা বেশ ভালো পোষ মানে। এই বলে আমরা আবার হাঁটতে শুরু করলাম, আর ওর ঘোড়ার খুরের শব্দে দিগন্ত তখন কেঁপে কেঁপে উঠছে। রাতদা ঠিক এই রকমই তেজি, বুঝলে ভায়া। এর বেশ কিছুদিন পরে একদিন রাত্রিরে তাঁবুর সামনে সবাই বসে আছি, হঠাৎ স্টেপের ওপর দিয়ে মিষ্টি একটা গানের সুর ভেসে এলো। আশ্চর্য মিষ্টি একটা গানের সুর, যেন রক্তে আগুন ধরিয়ে দেয়, আর মনটাকে টেনে নিয়ে যায় সুদূর কোনো অজানার দেশে। এমনই অদ্ভুত সেই সুর ভেসে এলো, আশ্চর্য মিষ্টি একটা গানের সুর, যা শুনে মনে হলো আমরা পরিপূর্ণ। এরপরে বেঁচে থাকার আর কোনো অর্থ হয় না, আর বাঁচলে তামাম এ দুনিয়ার মালিক হয়েই বাঁচতে হয়। অল্পক্ষণের মধ্যেই অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো একজন ঘোড়সওয়ার। বেহালা বাজাতে বাজাতে ও আমাদের তাঁবুর সামনে এসে দাঁড়ালো। আমাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। দানিলো আনন্দের আতিশয্যে চিৎকার করে উঠল, আরে জোবার, তুমি? হ্যাঁ, এই সে লইক জোবার। প্রকাণ্ড গোঁফ জোড়াটা কাঁধের দুপাশে কোঁকড়ানো কালো চুলের গোছার মধ্যে এসে মিশেছে। উজ্জ্বল নক্ষত্রের মতো ওর চোখ দুটো ঝিকমিক করছে। হাসিটা সূর্যের মতো দীপ্ত। হঠাৎ দেখলে মনে হবে ও আর ঘোড়াটা যেন একই পাথর কুঁদে তৈরি। প্রজ্বলিত আগুনের সামনে ওকে রক্তের মতো টকটকে লাল দেখাচ্ছে, আর হাসিতে ঝলসে উঠছে সাদা দাঁতগুলো। আমার দিকে ও ফিরেও তাকায়নি, অথচ এক নজরেই আমি যেন ওর প্রেমে পড়ে গেলুম। হ্যাঁ, এমন কিছু লোক আছে যার দিকে একবার তাকালেই মনে হবে তুমি তার কেনা গোলাম হয়ে গেছ, অথচ তার জন্যে তোমার লজ্জা করবে না, বরং মনে মনে গর্বই অনুভব করবে। অবশ্য তেমন লোক পৃথিবীতে খুব কমই আছে। আর একদিক দিয়ে সেটা ভালো, কেননা পৃথিবীতে ভালো জিনিসের ছড়াছড়ি হলে তার সত্যিকারের কদর কেউ বুঝতে পারে না। হ্যাঁ, তারপর কি হলো বলি শোনো। রাতদা বলল, তুমি তো বেশ ভালোই বাজাও জোবার। তা তোমার মিষ্টি সুরের এই বেহালাটা কে বানিয়ে দিল? কেন, আমি নিজেই বানিয়েছি। জোবার হাসল। তা বলে কাঠ দিয়ে নয়, আমি যাকে ভালোবাসতাম সেই কুমারী মেয়ের স্তন আর তার হৃদয়তন্ত্রী দিয়ে এই বেহালাটা বানানো। এখনো মাঝে মাঝে বেসুরো বাজে বটে, কিন্তু তাকে কেমন করে মুচড়ে দিতে হয় আমি জানি। তুই বোধহয় জানিস না, আমাদের পুরুষেরা কোনো মেয়ের সঙ্গে আলাপ হবার একেবারে গোড়াতেই অন্য প্রেমিকার কথা বলে তার চোখ দুটোকে এমন ভাবে ধাঁধিয়ে দেয় যাতে তার আড়ালে নিজেকে ও বাঁচিয়ে চলতে পারে। এবং জোবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু ও তো জানে না কার পাল্লায় পড়েছে। রাতদা সে জাতেরই মেয়ে নয়, তাই ঠোঁট উল্টে ও বলল,
আমি শুনেছিলাম জোবার নাকি অসম্ভব রকমের চালাক আর বেপরোয়া, কিন্তু এখন দেখছি সব মিথ্যে। এই বলে ও চলে গেল। বাহ, তোমার জিভে বেশ ধার আছে তো। হাসতে হাসতে জোবার ঘোড়া থেকে নেমে পড়ল। আদাব ভাই সব, তোমাদের সঙ্গেই দেখা করতে এলাম। দানিলো স্বাগত জানালো। তোমাকে পেয়ে আমরাও খুব খুশি হয়েছি জোবার। তারপর আমরা পরস্পরকে আলিঙ্গন করলাম। অনেকক্ষণ ধরে গল্পগুজব করে শেষে শুতে গেলাম। ভোরে উঠে দেখি জোবারের মাথায় ফেটটি বাঁধা। ব্যাপার কি? নাকি রাত্রিরে ঘোড়ায় চাঁট মেরেছে? আমাদের আর বুঝতে বাকি রইল না ঘোড়াটাকে। গোপনে সবাই হাসাহাসি করলাম। তা বলে জোবার যে রাতদার উপযুক্ত নয় তা কিন্তু নয়, বরং দুজনেই সমান এবং মানাবেও বেশ সুন্দর। যাই হোক, ওই জায়গায় আমরা কিছুদিন রয়ে গেলাম। দিনগুলো বেশ সুন্দরই কাটছিল, কেননা সঙ্গী হিসেবে জোবার সত্যি দুর্লভ। অভিজ্ঞতায় বাপ ঠাকুরদাদের মতো। দুনিয়ার হালচালের খবরও বেশ ভালো রাখে। রাশিয়ান আর ম্যাজিয়ার ভাষায় লেখাপড়াও জানে। ও যখন গল্প করত কিংবা বেহালায় সুর তুলত, ঘুম ভুলে আমরা সবাই স্তব্ধ হয়ে শুনতাম। ঝড়ের প্রতিটা টানে আমাদের কান্না পেয়ে যেত। হৃৎপিণ্ড যেন গলার কাছে লাফিয়ে উঠে থরথর করে কাঁপত। কখনো মনে হতো প্রেমিকের কাছ থেকে বিদায় নেওয়া কুমারীর করুণ মিনতি, কিংবা স্টেপের প্রান্তে ছুরি বেঁধা বুকে গুমড়ে ওঠা অসহ্য আর্ত বিলাপের মতো। কখনো মনে হতো সে যেন আকাশকে গল্প শোনাচ্ছে, রূপকথার গল্প। আবার হঠাৎ করেই আনন্দের খ্যাপা সুরে কখনো মনে হতো সূর্য যেন আকাশে নাচছে। সব মিলিয়ে মনে হতো আমরা যেন সুরের কেনা গোলাম হয়ে গেছি। ঠিক সেই মুহূর্তে জোবার যদি কাউকে খুন করতে বলতো, আমরা চোখের পলকে খাপ থেকে ছুরি টেনে বার করতাম। আমরা সবাই ওকে দারুণ ভালোবাসতাম, অথচ রদ্দা ওর দিকে ফিরেও তাকাতো না, বরং ঠাট্টা বিদ্রুপে ওকে বিদ্ধ করত। আর জোবার তখন দাঁতে দাঁত ঘষে নিজের গোঁফ টেনে ছিঁড়ত। চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলে উঠত। মাঝে মাঝে রাত্রিরে স্টেপের অনেক গভীরে চলে যেত ও। ভোর না হওয়া পর্যন্ত শোনা যেত ওর বেহালার করুণ সুর, হারানো স্বাধীনতার জন্যে বুক ফাটা হাহাকার। শুয়ে শুয়ে আমরা কান পেতে শুনতাম আর ভাবতাম কি করা যায়। দুটো পাথর যখন ওপর থেকে একসঙ্গে গড়িয়ে আসছে, পরস্পরের ঠোকাঠুকি তাদের লাগবেই। সেদিন আগুনের সামনে বসে সবাই গল্প করছি। দানিলেও বলল, জোবার, আমাদের একটা গান শোনাও, মনটা একটু চাঙা হোক। জোবার আর চোখে তাকিয়ে দেখল রাতদা আকাশের দিকে অপলক চোখে তাকিয়ে শুয়ে আছে। মুচকি হেসে জোবার বেহালাটা তুলে নিল। ছড়ে টান দিতেই মনে হলো ছুরির তীক্ষ্ণ ফলাটা কে যেন সোজা টেনে আনলো কুমারীর বুকের ওপর দিয়ে। বাহ, চমৎকার! গান শুনে দানিলো বলল, এমন সুন্দর গান
এর আগে আমি কখনো শুনিনি। একমাত্র রাতদা ছাড়া আমরা সবাই তখন খুশিতে ঝলমল করছি। হঠাৎ ও দুম করে বলে বসল, আহা কি গানের ছিরি! মাছি হয়ে যেন ঈগলের ডাককে নকল করতে যাওয়া। আমাদের সমস্ত আনন্দ ও যেন এক ফুঁয়ে নিভিয়ে দিল। দানিলো তো প্রচন্ড রাগে ওর দিকে তেড়ে গেল। দাঁড়া ছেমড়ি, আজ তোকে আমি চাপকে সিধে করছি। কিন্তু জোবার দ্রুত উঠে ওকে বাধা দিল। বেচারির সারা মুখ পোড়ামাটির মতো শুকিয়ে কালো হয়ে গেছে। থামো দানিলো, থামো। তেজি ঘোড়ার জন্যে চাই শক্ত লাগাম। তোমার মেয়েকে বরং আমার সঙ্গে বিয়ে দাও। সাব্বাস! দানিলো খুশিতে চমকে উঠল। ও যদি রাজি থাকে তুমি ওকে বিয়ে করো। ঠিক আছে। জোবার রাতদার দিকে ফিরে বলল, শোনো, জীবনে আমি অনেক অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো কেউ এমন করে আর আমার হৃদয় কেড়ে নিতে পারেনি। কিন্তু এখন আর কোনো উপায় নেই, যা হবার তা হবেই। কেউ তো আর নিজের মনের কাছ থেকে পালাতে পারে না। তাই ঈশ্বর আর নিজের বিবেককে সাক্ষী রেখে তোমার বাবা আর এই সব ভাই বন্ধুদের সামনে আমি তোমাকে বউ হিসেবে গ্রহণ করতে চাই। কিন্তু একটা কথা, আমার স্বাধীন ইচ্ছেই তুমি কখনো বাধা দিতে পারবে না। স্বাধীনতা আমি দারুণ ভালোবাসি এবং সেইভাবে সারাটা জীবন কাটাতে চাই। আমরা দেখলাম কথা বলতে বলতেই ও দুহাত বাড়িয়ে রাতদার দিকে এগিয়ে গেল। মনে মনে ভাবলাম, যাক, স্তেপের দুর্দান্ত ঘোড়াটাকে শেষ পর্যন্ত রাতদাই বশ মানালো। কিন্তু হঠাৎ দেখলাম দুহাত উপরে তুলে জোবার মাটিতে আছড়ে পড়ল। শক্ত মাটিতে মাথাটা ঠুকে শব্দ হলো ঠক করে। কেমন করে হলো? মনে হলো যেন ওর বুকে গুলি বিঁধেছে। আসলে রাতদা চাবুকের দড়িটা ওর পায়ে জড়িয়ে আচমকা এক টান দিয়েছিল। টাল সামলাতে না পেরে জোবার পড়ে যায়। তারপর আবার নিশ্চল ভঙ্গিতে মুখ ফিরিয়ে রাতদা শুয়ে রইল, দু ঠোঁটে চাপা তার এক টুকরো অবজ্ঞার হাসি। এরপরে কি ঘটে তা দেখার জন্যে আমরা ভয়ে কাঁটা হয়ে রইলাম। জোবার ধীরে ধীরে উঠে বসল। দু হাতে ও মাথাটা এমন ভাবে চেপে ধরে আছে যেন এক্ষুনি ফেটে চৌচির হয়ে যাবে। তারপর উঠে দাঁড়িয়ে ও শান্ত পায়ে স্তেপের দিকে চলে গেল। কারুর দিকে একবার ফিরেও তাকালো না। নূর আমার কানে কানে বলল, ওর ওপর একটু নজর রাখো। অন্ধকারে আমিও তখন চুপি চুপি ওর পিছু নিলাম। পাইপ থেকে ছাই ঝেড়ে মাকার আবার নতুন করে তামাক ঠাসলো। কোটটা ভালো করে টেনে টুনে আমিও একপাশে কাত হয়ে শুলাম, যাতে রোদে পোড়া ওর তামাটে মুখটা আমি স্পষ্ট দেখতে পাই। বাজ পড়া অথচ তখনও বেশ শক্ত আর মজবুত পুরনো ওক গাছের মতো সুঠাম ভঙ্গিতে ও আমার মুখোমুখি বসে রয়েছে। এলোমেলো চুলগুলো উড়ছে হাওয়ায়। সমুদ্রের মর্মর, স্তেপের বুক থেকে উড়িয়ে আনা বাতাসের অশান্ত বিলাপ শোনা যাচ্ছে। ননকার গান থেমে গেছে।
কালো মেঘগুলো শরতের রাত্রিকে আরো নিবিড় করে তুলেছে। তারপর তুমি কি করলে? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম। অন্ধকারে আমি দেখলাম জোবার পা টেনে টেনে হাঁটছে, মুখটা নিচু, হাত দুটো পাশে চাবুকের ফিতের মতো ঝুলছে। বেশ কিছুটা এগিয়ে ছোট্ট একটা নদীর ধারে উঁচু একটা পাথরের ওপরে ও বসল। তখনও যন্ত্রণায় গুঙিয়ে ওঠা ওর আর্তনাদে আমার বুকের ভেতরটা যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কিন্তু আমি ওর সামনে যেতে পারছি না। শুধু কথা দিয়ে তো আর কারুর দুঃখ দূর করা যায় না। তাই অপেক্ষা করলাম। ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে রইলাম। খানিকটা পরে মেঘ কেটে গিয়ে চাঁদ উঠল। ঝিলিমিলি জ্যোৎস্নায় ভেসে গেল প্রান্তরের সারা বুক। অনেক দূরের জিনিসও বেশ স্পষ্ট নজরে পড়ে। হঠাৎ দেখি কি রাতদা দ্রুত পায়ে এই দিকেই এগিয়ে আসছে। এতক্ষণে আমার মনে স্ফূর্তি এলো। মনে মনে তারিফ করলাম, না, মেয়েটার সত্যি সাহস আছে। কোন রকম পায়ের শব্দ না করে রাতদা জোবারের দিকে এগিয়ে গেল। পেছন থেকে দুহাতে ওর গলাটা জড়িয়ে ধরল। চমকে উঠে জোবার সোজা হয়ে দাঁড়ালো। তারপর চকিতে কোমর থেকে ছুরিটা টেনে বার করল। সর্বনাশ, ও কি ওকে খুন করে ফেলবে নাকি? সবে চিৎকার করে বাধা দিতে যাব, হঠাৎ শুনলাম, হাত থেকে ছুরিখানা ফেলে দাও, নইলে তোমার মাথা আমি গুঁড়িয়ে দেব। দেখলাম রাতদার হাতের পিস্তলটা জোবারের মাথা লক্ষ্য করে উঁচিয়ে রয়েছে। আচ্ছা শয়তান তো। তবু ভাবলাম, যাক, দুজনের কেউ এক পাও কম যায় না। দেখা যাক এরপরে কি হয়। কোমরে পিস্তল গুঁজে রাতদা বলল, শোনো, আমি তোমাকে খুন করতে আসিনি, এসেছি কিছু বলতে। ছুরিটা তুমি নামিয়ে নাও। ছুরিটা ফেলে দিয়ে জোবার ক্রুদ্ধ চোখে তাকালো। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! যেন হিংস্র দুটো পশু পরস্পরের দিকে তাকিয়ে আছে। দুজনেই যেমন সুন্দর তেমনই সাহসী। চাঁদ আর আমি ছাড়া এ দৃশ্য দেখার সুযোগ আর কেউ পায়নি। শোনো জোবার, আমি তোমাকে ভালোবাসি। রাতদার কথায় জোবার শুধু হাত পা বাঁধা অসহায় মানুষের মতো কাঁধ ঝাঁকালো, কোনো কথা বলল না। জীবনে আমিও অনেক দুঃসাহসী জোয়ান দেখেছি, কিন্তু তোমার মতো দুঃসাহসী আর সুন্দর পুরুষ আমি আর একজনও দেখিনি জোবার। আমি চাইলে ওদের যে কেউ গোঁফ কামিয়ে আমার পায়ের তলায় লুটিয়ে পড়ত, কিন্তু ওদের কেউই তেমন দুঃসাহসী নয়। এখন পর্যন্ত কোনো জিনিসকেই আমি ভালোবাসতে পারিনি জোবার, শুধু তোমাকে ছাড়া। আমিও স্বাধীনতা ভালোবাসি, তোমাকে যতটা ভালোবাসি হয়তো তার চাইতেও বেশি। কিন্তু তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না জোবার। দেহে মনে আমি যে তোমার সবটুকুকে চাই। শুনতে পাচ্ছ? পাচ্ছি। দোহাই তোমার, থেমো না, বলে যাও। আর কি বলবো জোবার, তুমি আমার, আমি তোমাকেই চাই। এক মুহূর্ত সময় নষ্ট না করে চুমু
আর আদরে আমার কামনাকে তুমি পরিপূর্ণ করে ভরিয়ে দাও। আর আমিও তোমাকে চুমুর জাদুতে ভুলিয়ে দেব তোমার অতীতের বেপরোয়া জীবন, তোমার বিষাদের করুণ গান স্টেপের জিপসিরা আর কোনোদিন শুনতে পাবে না। তার বদলে ওরা শুনবে রাতদার জন্যে গাওয়া মিষ্টি প্রেমের গান। তাই আর দেরি না করে কালই তুমি তাঁবুর সকলের সামনে হাঁটু মুড়ে বসে আমার ডান হাতে চুমু দেবে। তারপরেই আমি তোমার হয়ে যাব। শয়তানি আর কাকে বলে? পাগলেও এমন কথা কখনো শোনেনি। হয়তো প্রাচীন বুড়োরা বলবে আদিমকালে মন্তেনগ্রিনদের মধ্যে এরকম একটা রীতি ছিল বলে শুনেছি বটে, কিন্তু বেদেদের মধ্যে এমন রেওয়াজ কোনো কালেই ছিল না। তাই জোবার শিউরে উঠল। ওর চাপা আর্তনাদ প্রতিধ্বনিত হলো প্রান্তরের বুকে। তাহলে আজকের মতো বিদায় জোবার। যা বললাম কালকে মনে থাকবে তো? থাকবে রদ্দা, থাকবে। রাতদা চলে যাবার পর জোবার ডানা ভাঙা পাখির মতো ঘাড় গুঁজে বসে রইল। ওর জ্ঞান ফিরিয়ে আনতে আমাকে বেশ খানিকটা কষ্ট করতে হয়েছিল। ওর যন্ত্রণায় আমার নিজেরই বুক যেন ফেটে যাচ্ছিল। তাঁবুতে ফিরে এসে বৃদ্ধদের সব বললাম। ওরা ভেবেচিন্তে ঠিক করলো, দেখা যাক কি ঘটে। সেদিনই সন্ধ্যাবেলায় আগুনের সামনে আমরা সবাই গল্প করছি। জোবার এলো। থমথমে মুখ, চোখের পাতা দুটো নামানো, এক রাত্রিরেই চোখ দুটো বসে গেছে। পাতার নিচে কালি। মাটির দিকে তাকিয়ে ও বলল, ভাই বন্ধুরা সব, আমার মনকে আমি ভালো করে যাচাই করে দেখেছি, কিন্তু এতদিন যে স্বাধীন জীবন আমি যাপন করেছি, আজ আমার কাছে তার কোনো স্থান নেই। তার সবটুকুর স্থান অধিকার করে রয়েছে রূপসী রাতদা। সেখানে ও গর্বিত রানীর মতো বসে হাসছে। আমাকে যতটা ভালোবাসে তার চাইতে স্বাধীন জীবনকে ও বেশি ভালোবাসে। আর আমি আমার স্বাধীন জীবনের চাইতে রাতদাকে বেশি ভালোবাসি। তাই আমি ঠিক করেছি রাতদার আদেশ মতোই ওর সামনে হাঁটু মুড়ে বসবো। আর সবাই দেখবে দুঃসাহসী লইক জোবার, যে এতদিন পায়ের নিচে মেয়েদের পোষা বেড়ালের মতো খেলিয়েছে, আজ সে রাতদার রূপের কাছে নিজেকে বিক্রি করে দিল। কেননা চুমুতে সোহাগে ও আমাকে এমন ভাবে ভরিয়ে দেবে যে আমি আর কখনোই গান গাইতে পারবো না। তুমি ঠিক এই চাও, তাই না রাতদা? জোবার ভীষণ চোখে রাতদার দিকে তাকালো। রাতদা নিঃশব্দে ওর পায়ের নিচের মাটি নির্দেশ করল। আমরা কল্পনাও করতে পারছি না কেমন করে তা সম্ভব। আমাদের তখন ভীষণ ইচ্ছে হচ্ছিল উঠে চলে যাই। এমন বিষণ্ণ আর খারাপ লাগছিল যে নিজেরাই লজ্জায় মরে যাচ্ছিলাম। কি ব্যাপার? রাতদা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। এত ব্যস্ত কিসের? এখনো অনেক সময় আছে রাতদা। ইস্পাতের মতো কঠিন হাসিতে ঝিকমিক করে উঠল জোবারের সাদা দাঁতগুলো। তাহলে ভাই সব, তোমরা নিজের চোখেই দেখলে। এখন একটা জিনিস শুধু
আমার দেখার বাকি আছে রাতদা যতটা ভাবে তার হৃদয় সত্যি ততটা কঠিন কি না, আর সেটা যাচাই করব আমি নিজে। তোমরা আমায় ক্ষমা করো। কিছু বুঝে ওঠার আগেই আমরা দেখলাম রাতদা মাটিতে লুটিয়ে পড়ল। জোবারের বাঁকানো ছুরিটা আমূল বেঁধানো রয়েছে ওর বুকে। আমরা সবাই নির্বাক, কিন্তু রাতদা এক টানে ছুরিটা বুক থেকে তুলে ফেলল। ঘন কালো চুলের গুচ্ছ চেপে ধরল গভীর ক্ষতে। তারপর কোনো রকমে দু ঠোঁটের কোলে এক টুকরো হাসি ফুটিয়ে তুলে বলল, বিদায় জোবার, আমি জানতাম তুমি এমন করবে। তারপর ও আর কোনো কথা বলতে পারল না। ও যে কি মেয়ে সে তুই কল্পনাও করতে পারবি না। এইবার আমি তোমার পায়ের কাছে হাঁটু মুড়ে বসবো, গর্বিতা রানী আমার। এতক্ষণে জোবার কান্নায় ভেঙে পড়ল। প্রান্তরের বুকে ছড়িয়ে পড়ল ওর বুক ফাটা হাহাকার। মৃত রদ্দার দুপায়ে ঠোঁট চেপে ও নিথর বসে রইল। আমরা মাথা থেকে টুপি খুলে নির্বাক দাঁড়িয়ে রইলাম। ওই রকম একটা মুহূর্তে আর কি বা বলার আছে? কিছু না। নূর ফিসফিস করে বলল, ওকে বেঁধে রাখা উচিত। কিন্তু জোবারকে বাঁধতে কারোর হাতই উঠবে না, এবং সেটা নূরও ভালো করেই জানত। তাই দুহাতে মুখ ঢেকে ও ঘুরে দাঁড়ালো। দানিলো ছুরিটা তুলে নিয়ে খানিকক্ষণ অপলক চোখে তাকিয়ে রইল। ঝকঝকে ধারালো ফলাটা তখনও রাতদার তাজা রক্তে রাঙা হয়ে রয়েছে। তারপর দানিলো জোবারের পেছনে গিয়ে দাঁড়ালো। ছুরিটা আমূল বসিয়ে দিল ওর পিঠে। সোজা গিয়ে ফলাটা বিঁধল ওর হৃৎপিণ্ডে। কেননা হাজার হোক দানিলো পুরনো সেপাই, রাতদার বাবা। আমি ঠিক এইটাই চেয়েছিলাম। দানিলোর দিকে ফিরে জোবার পরিষ্কার গলায় বলল। তারপর ও রাতদার সঙ্গে চলে গেল। আমরা ওদের দুজনের দিকে তাকিয়ে দেখলাম। বুকে চুলের গুচ্ছ নিয়ে রাতদা শুয়ে রয়েছে। চোখগুলো মেলা রয়েছে নীল আকাশের দিকে, আর ওর পায়ের কাছে পড়ে রয়েছে দুঃসাহসী লইক জোবার। কোঁকড়ানো ঝাঁকড়া ঝাঁকড়া কালো চুলে ঢেকে গেছে সারা মুখ। আমরা থ হয়ে দাঁড়িয়ে রয়েছি। বৃদ্ধ দানিলোর গোঁফ জোড়াটা মৃদু কাঁপছে। ঘন ভ্রু দুটো কুঁচকে গেছে। নির্নিমেষ চোখে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বুড়ো নূর কিন্তু আর নিজেকে সামলাতে পারল না। মাটিতে আছড়ে পড়ল। কান্নায় ফুলে ফুলে উঠছে ওর সারা শরীর। সত্যি কাঁদবার যথেষ্ট কারণ ছিল বইকি। তাই বলছিলাম, তুই যে পথে যাস না কেন, কোনো প্রলোভনের মোহে নিজেকে বিকিয়ে দিবি না। তাহলে দেখবি কোনোদিন আর অনুশোচনা করতে হবে না। এই কথাটাই শুধু তোকে বলতে চেয়েছিলাম। মাকার চুপ করল। পাইপটা তামাকের থলেতে ভরে কোটটা ভালো করে বুকের ওপর টেনে দিল। বৌনাচুনি বৃষ্টি পড়ছে। বাতাসের বেগ আরো বাড়ল। ক্রুদ্ধ আক্রোশে সমুদ্র ফুলে উঠছে। এবার একটা দুটো করে ঘোড়াগুলো
নিভন্ত আগুনের আশেপাশে জড়ো হতে শুরু করলো। বড় বড় উজ্জ্বল চোখ মেলে আমাদের চারপাশে গোল হয়ে দাঁড়ালো। আয় আয়, মাকার আদর করে ডাকলো। তারপর ওর সবচেয়ে প্রিয় কালো ঘোড়াটার গলায় হাত বুলোতে বুলোতে আমাকে বলল, নে এবার শুয়ে পড়। তারপর নিজেও ককেশিয়ান কোটটা মাথা পর্যন্ত টেনে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। আমার কিছুতেই ঘুম এলো না। চুপচাপ বসে অন্ধকার প্রান্তরের দিকে স্থির চোখে তাকিয়ে রইলাম। আমার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল গর্বিতা অনন্যা রূপসী রাদ্দার ছবি। চূর্ণ কুন্তল চেপে রয়েছে বুকের ক্ষতে। দীঘল বাদামি আঙুলের ফাঁক দিয়ে অগ্নিস্ফুলিঙ্গের মতো ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে মাটিতে। আর ওর পায়ের কাছে পড়ে রয়েছে দুঃসাহসী বেদে লইকো জোবারের বিশাল দেহটা। ঝাঁকড়া ঝাঁকড়া চুলে ঢেকে গেছে সারা মুখ। এবার আকাশ ঝামড়ে বৃষ্টি নামলো। লইকো জোবার আর বুড়ো দানিলোর রূপসী মেয়ে রাদ্দা, অপূর্ব দুটি জিপসির জন্যে সমুদ্র শোকগাথা গাইছে। আর ওরা দুজন যেন অন্ধকার ঘন কুয়াশার মধ্যে ঘুরছে, ঘুরছে আর ঘুরছে। শত চেষ্টা সত্ত্বেও বেপরোয়া জোবার গর্বিতা রাদ্দাকে কিছুতেই ধরতে পারছে না।